এত ভয়ঙ্কর টেস্টার মাধ্যমিকের প্রিপারেশন অ্যাডভেঞ্চার একাডেমিতে আগে আমি কোনোদিন করাইনি। শুধু ভরসা রাখ আর যা করাচ্ছি সেটাকে ফলো করতে থাক। ভৌত বিজ্ঞানে তোদেরকে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। তুই নিজেও এখন বুঝতে পারছিস না যে তুই র্যাঙ্ক করবি, কিন্তু কিছুদিন পরে তুই র্যাঙ্ক করবি। এতদিন ধরে তোদের প্রত্যেককে মাধ্যমিক 2027 সেকেন্ড সামেটিভের ভৌত বিজ্ঞানের জন্য আমি একটু করে রেডি করেছি। তোরা যদি বিগত 3-4 মাস একটু দেখিস অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটা, তাহলে বুঝতে পারবি প্রত্যেকটা দিন কোনো না কোনো ভাবে, হয় লং ভিডিও, না হয় শর্ট ভিডিও, না হয় পোস্ট, না হয় পোল, কোনো না কোনো ভাবে তোকে আমি ভৌত বিজ্ঞান শেখানোর চেষ্টা করেছি, ভৌত বিজ্ঞান তোর সামনে সহজ করার চেষ্টা করেছি। এবং সেটা আমি এখন কমেন্ট সেকশনের মধ্যে দেখতে পাচ্ছি তোদের রেসপন্সে। যাদের আগে ভৌত বিজ্ঞান ভালো লাগতো না, তারা এখন ভৌত বিজ্ঞান ছাড়া আর কিছু পড়তে চাইছে না। এর থেকে বড় আর কি হতে পারে? তোদেরকে আমি একটা কথা বলে রাখছি, সেকেন্ড সামেটিভের এই শেষ মুহূর্তে আমরা যে কোয়েশ্চেন সেট গুলো করাচ্ছি, এই যে লিক সেট, এগুলো করলে, আগে যা পড়িয়েছি সেগুলো পড়লে তুই 40-এ 40 পেতে বাধ্য। পশ্চিমবঙ্গে এত স্কুলে পরীক্ষা হচ্ছে, আমি তাও বলছি 40-এ 40 পেতে বাধ্য। যেভাবে তোদেরকে আমি শিখিয়েছি ভৌত বিজ্ঞান, তুই অন্তত এইটুকু বুঝে গেছিস তুই বাকিদের থেকে অনেক আগে আছিস। সবে তো শুরু, সেকেন্ড সামেটিভটা যাক, তারপরে তোকে দেখাবো টেস্ট আর মাধ্যমিক কি করে কাঁপাতে হয়। আগের বছরের অ্যাডভেঞ্চার একাডেমির রেজাল্ট দেখেছিস তো, র্যাঙ্ক দেখেছিস তো, এই বছরে আরো ভয়ঙ্কর রেজাল্ট হবে। কত র্যাঙ্ক হবে আমি এখন থেকে বলবো না, এটা তো বলা যায় না যে এখান থেকে আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সব বেরোবে, আমি এমনটা বলবো না। কিন্তু এইটুকু তোকে বলে যাচ্ছি, ওগুলো তো হবেই, দেখা তো যাবেই। ওগুলো যতগুলো 100 উঠেছিল তার থেকে বেশি 100 উঠবে, যত 99, 98, 97, 96, যদিও আমি আগের বারেও গুনতে পারিনি, এই বছরে তো গুনতে পারবো না, আলট্রা প্রো ম্যাক্স হয়ে যাবে। তুই দেখতে থাক কি হয়। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। শুরু করা যাক আজকের কোয়েশ্চেন লিক সেট। এই লিক সেট গুলো তোদেরকে পরপর করিয়েই যাচ্ছি যাতে তোরা প্রত্যেকটা দিন প্র্যাকটিস করতে পারিস। ভৌত বিজ্ঞানের ভয় কেটে গেছে, গল্প হয়ে গেছে ভৌত বিজ্ঞান। সেকেন্ড সামেটিভ এমনি কেঁপে গেছে, এবারে টেস্টার মাধ্যমিক কাঁপাবো। অগস্টের 10 থেকে 15-এর মধ্যে একটা ভিডিও আসছে, অ্যাডভেঞ্চার একাডেমির গেম প্ল্যান তোকে আমি দেবো, আর যেভাবে লেগেছিলাম ওইভাবেই লেগে থাকবো। শুধু দেখবি কি বলবো সেখানে, কিভাবে প্ল্যান করব দেখবি। অ্যাডভেঞ্চার একাডেমি মডেলটাকে কাজে লাগাবো। এমসিকিউ, ভিএসকিউ এর সেপারেট প্রিপারেশন, এসএকিউ এর সেপারেট প্রিপারেশন, এলএকিউ এর সেপারেট প্রিপারেশন। যে জিনিসটা ইউটিউবের মধ্যে আমি শুরু করেছি, সেটা তোদের সময় আরো ভয়ঙ্কর লেভেলে করব, কথা দিলাম। প্রথম প্রশ্নটা দেখ, বলেছে প্রদত্ত কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে। তোর এই প্রশ্নটা শুনে একটুখানি প্রথমে তুই ঘাবড়ে যেতে পারিস যে দাদা পরিবাহিতাঙ্কের জায়গাটার মধ্যে তো আমি এই সব কটাই পড়েছিলাম। আমি তো এখানে, অনেকে দেখবি এটা ঘাবড়েও যায়, অনেকে বলবে দাদা আমরা তো উষ্ণতার পার্থক্য পড়েছিলাম, আমরা তো বেদ পড়েছিলাম, আমরা উপাদানের প্রকৃতি পড়েছিলাম, প্রস্থচ্ছেদ পড়েছিলাম, সবই তো পড়েছিলাম। কিন্তু তোকে যখন বলে দেবে পরিবাহিতাঙ্ক, তখন তোর উত্তর কেবলমাত্র উপাদানের প্রকৃতি হবে। আমি বারবার করে তোকে এই কথাটা শিখিয়েছি। দেখবি আমরা উইকলি শর্ট কোশ্চেনের প্র্যাকটিস করেছি বিগ ব্যাং 50-র মাধ্যমে। ওই কনসেপ্টটা আমি তোকে শুরু করে দিয়েছিলাম ইউটিউবের মধ্যে, তুই অন্তত এইটুকু বুঝতে পেরেছিস। এবং সেই কনসেপ্টটারই আরেকটু এক্সটেন্ডেড ভার্সন আমি প্রত্যেক বছর করাই টেস্টের মাধ্যমিকের জন্য। পুরো 36 নম্বর ধরে প্রিপারেশন করাবো, একটা সেট নয়। পশ্চিমবঙ্গে যত বই থাকবে সব ঘেটে আমি নিজে সেট তৈরি করব, দেখবি না কি হয়। 12 ভোল্ট বিভব পার্থক্যে 2 কুলম চার্জ পাঠালে কৃতকার্য কত হয়। তোরা প্রত্যেকে জানিস বিভব প্রভেদকে লেখা যায় একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দুতে আনছে, তাহলে যে পরিমাণ কার্য হচ্ছে, তাহলে কার্য ডিভাইডেড বাই আধান। তাহলে এবার বিষয়টা হচ্ছে কার্য কত আছে দাদা, কার্য কত দিয়ে দিয়েছে। আমি বলছি কার্যটাই তো বার করতে বলেছে। তাহলে দাদা কার্য ইকুয়াল টু ভি ইন্টু কিউ আমি লিখতে পারি। ভি এর ভ্যালুটা কত দিয়েছে বড়, 12 ভোল্ট দিয়ে দিয়েছে, তাহলে 12 আমি লিখে দিলাম। কিউ এর ভ্যালুটা কত দিয়ে দিয়েছে বলো, 2 কুলম দিয়ে দিয়েছে, তাহলে 2 আমি লিখে দিলাম। অ্যান্সার হয়ে গেল 24। যেহেতু কার্য রয়েছে, এসআই পদ্ধতি রয়েছে, সেই কারণে জুল হয়ে যাবে। অ্যান্সার কমপ্লিট। নেক্সট প্রশ্ন বলেছে θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি, এই রাশিটাকে কি বলা হয় মনে রাখবে, এটাকে উষ্ণতার নতি বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট স্ট্যাট ভোল্ট হলো ভাই, স্ট্যাট ভোল্ট ভোল্টের মধ্যে রূপান্তরের প্রশ্ন দিয়েছে, নিজেরা নিচে কমেন্ট করতে পারবে। এইটা একটা সুন্দর প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। বলেছে দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে রোধ হয় আরএস, মানে তুল্য রোধের কথা বলতে চেয়েছে। শ্রেণী সমবায় তুল্য রোধের ভ্যালুটা হচ্ছে আরএস, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় আরপি। তাহলে রোধ দুটোর মান কি হবে? দারুণ একটা প্রশ্ন, তুই আজকে চিন্তা করে দেখ। আজকে যদি আমি তোকে বলি যে ধর দুখানা রোধ আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5, এই দুটো রোধকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি,
তাহলে তুল্য রোধের যে মান হয় সেটা এই প্রত্যেকটা রোধের থেকে বেশি হয়, একদম পরিষ্কার। 5 আর 3 যোগ করলে 8 হয়। এবং আমি তোদেরকে দেখবি শিখিয়ে দিয়েছিলাম, আমাদের ব্যাচেরও 2টো ক্লাস তোদেরকে দিয়েছিলাম, সেখানেও শিখেছিলি চলতরিতের ওয়ান শট, যেটা এখন তোরা চ্যানেলের প্লেলিস্ট সেকশনের ওয়ান শট ফোল্ডার থেকে অথবা এই পিন কমেন্টের ওয়ান শট ফোল্ডার দেখবি আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখতে পারবি। দেখবে আমি তোদেরকে বলেছিলাম এই যে শ্রেণী সমবায় যখন যুক্ত করব তখন তুল্য রোধের মানটা প্রত্যেকটা রোধের তুলনায় বেশি হয়, আর যখন আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি তখন তুল্য রোধের মানটা এই প্রত্যেকটা রোধের থেকে কম হয়। তার মানে আমি যদি তোকে বলি সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা হচ্ছে আরপি আর শ্রেণী সমবায়েরটা হচ্ছে আরএস, এইবার বিষয়টা হচ্ছে তোকে বলেছে এই রোধ দুটোর মান কি হবে। ভাই রোধ দুটোর মান এই শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মাঝামাঝি হচ্ছে, তার মানে আরএস ও আরপির মধ্যবর্তী। আশা করতে পারি একদম পরিষ্কার। কেউ হুট করে একটা অপশন দেখে না এই তো ঠিক আছে আরএস এর চেয়ে বেশি আরএস এর চেয়ে কম, যদি এমনি কোনো একটা অপশন দিয়ে দেয় তুই একবার দেখে সঙ্গে সঙ্গে জাজ করবি না, আগে সবকটা অপশন পড়বি ভালো করে। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত হবে। খুব ভালো করে যদি একটুখানি মন দিয়ে দেখিস, তোরা প্রত্যেকে জানিস যে 2:1 অনুপাতে কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়, কিন্তু এইটা কিন্তু ভরের অনুপাত ছিল না। আচ্ছা, যদি 2 অনুপাতে বা 2 আয়তন বা বলতে পারিস 2 মোলস অফ হাইড্রোজেন তৈরি হয়, এই তো 2H2 রয়েছে, এই 2H2 টোটাল ভর কত হবে রে দাদা? যদি শুধু H2 থাকতো, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, দুটো হাইড্রোজেন আছে, তাহলে টোটাল হয়ে যেত 2, কিন্তু এর সামনে আরো একটা দেখো 2 বসিয়ে দেওয়া আছে, 2 মোল বসিয়ে দেওয়া আছে, তাহলে যদি 1 মোলের জন্য যদি শুধু H2 থাকতো তাহলে হতো 2 গ্রাম। যেহেতু 2 মোল দেওয়া রয়েছে তাই সামনে আরো একটা 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 গুণ 2 হয়ে যাবে 4 গ্রাম। আশা করতে পারি পরিষ্কার আছে। তুই যদি এমনি করেও বার করিস 2H2, তার মানে হাইড্রোজেন কতগুলো আছে বল? 4টে রয়েছে, আর প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য 1, তাহলে 4টে হাইড্রোজেনের জন্য 4ই হবে, গল্প শেষ। তার মানে এই 2H2 জন্য বা এই যে 2 আয়তনের জন্য টোটাল ভর দাঁড়াচ্ছে 4। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অক্সিজেন যেটা রয়েছে সেটা 1 আয়তন বলতে পারিস 1 মোল রয়েছে। আমি যদি তোকে O2 ক্ষেত্রে বলি, তাহলে শুধু O2 এই 1 মোলের আণবিক ভরটা কত হয়? না দাদা, অক্সিজেনের পারমাণবিক ভর 16, দুটো রয়েছে, তাহলে 16 দুয়ে কত হয়ে গেল বল? 32 হয়ে গেল। তাহলে এর জন্য ভর হয়ে যাচ্ছে 32। এবার যদি আমরা ভরের অনুপাতটা করতে চাই, তাহলে এখানটায় 1 হচ্ছে, এখানটায় 8 হচ্ছে, 1:8 উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি প্রত্যেকের কাছে পরিষ্কার, একদম পরিষ্কার। নেক্সট, তামার তড়িৎ বিশোধনে কপার সালফেট দ্রবণে কোনটা মেশানো হয়? লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হয়। জলের তো আচ্ছা, আমাদের সবকটা এমসিকিউ টাইপ অফ প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেছে, এইবার আমরা ভিএসকিউ টাইপ অফ প্রশ্নের মধ্যে যাচ্ছি। সবাই খুব মন দিয়ে দেখ। জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন? জল একটা সমযোজী পদার্থ ভাই, বিয়োজিত তড়িৎ হবে, ওটাকে বিয়োজিত করার জন্য, কারণ তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের আয়ন দরকার, ওটাকে আয়নে বিশ্লিষ্ট করার জন্য তার মধ্যে অ্যাসিড বা ক্ষার মেশানো হয়, যাতে সেটা আয়নে ভেঙে যেতে পারে, যাতে H+ আর OH- আয়ন তৈরি হতে পারে, যাতে ক্যাথোড অ্যানোডের দিকে তারা যেতে পারে, যাতে তড়িৎ বিশ্লেষণটা হতে পারে। নষ্ট ভোল্টেজ সমীকরণ তোদেরকে আগের দিনও আমি কিন্তু এই বিষয়টা শিখিয়ে দিয়েছিলাম, নিশ্চয়ই মনে পড়ছে। এই যে পুরো বিষয়টা, ধর এখানটা একটা আমি এক্সটার্নাল রোধ কানেক্ট করেছি, এখানটা ধর আমি একটা ব্যাটারি কানেক্ট করেছি। আমি জাস্ট একটু বলে দিই তোদেরকে, শেষ মুহূর্তে তো আর এগুলো বোঝানোর কিছু নেই, সবই তোদেরকে বুঝিয়ে বুঝিয়ে করিয়ে দিয়েছিলাম। এইটা হচ্ছে ধর তোর তড়িৎচালক বল, এই পজিটিভ থেকে নেগেটিভ এন্ডের দিকে, মানে এই বরাবর ধর তোর কারেন্ট যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে ধরি আমি এ প্রান্ত, এইটা হচ্ছে আমার বি প্রান্ত, এইটা হচ্ছে আমার একটা বহির্বর্তনী, এই যে আমি বহির্বর্তনীটাকে যুক্ত করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমি বলতে পারছি VA আছে, এটা VB রয়েছে। আচ্ছা, তুই আমাকে বল, এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে নিশ্চয়ই VA বড় VB থেকে, বেশি বিভব থেকে কম বিভবের দিকেই না যায়, উচ্চ থেকে নিম্নর দিকেই না যায়। আর এইটা হচ্ছে একটা বহির্রোধ, যেটাকে আমরা আর দিয়ে লিখছি, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, যেটাকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখছি। তোরা প্রত্যেকেই জানিস এরই একটা সমীকরণ আছে V = IR, তাহলে I = লেখা যায় V/R। আমরা যদি শুধুমাত্র বহির্বর্তনীটাকে না ধরে পুরো বর্তনীটার ক্ষেত্রে বলি ব্যাটারি সমেত, তাহলে এই V এর পরিবর্তে আমাকে সিম্পল এই টোটাল ভিটা এলো কোত্থেকে? এই যে বিভব প্রভেদ VA - VB, সেটাকে যে আমরা V লিখছি, সেটা এলো কোত্থেকে? সেটা তো এসেইছে এই তড়িৎচালক বল থেকে। তাহলে এই V এর পরিবর্তে যখন টোটালটার ক্ষেত্রে আমরা লিখতে চাইছি, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে I = যেটা V/R লিখছিলাম সেটা E/ নিচে শুধুমাত্র একটা বহির্বর্তনীর রোধ নয়, এখানে তো দুখানা রোধ কানেক্টেড, একটা বহির্বর্তনীর রোধ, একটা অভ্যন্তরীণ রোধ, তাহলে R+R দুটোই লিখতে পারি। একদম ছোট করে শিখিয়ে দিলাম, আশা করছি সমীকরণটা তোরা প্রত্যেকেই চিনিস এখন।
আমি যদি বলি ই ইকুয়াল টু, এবার কোনাকুনি গুণ কর, আই আর প্লাস আই আর হচ্ছে। এবার তোরা যদি বহির্বর্তনের ক্ষেত্রে দেখিস তাহলে ওহমের সূত্রটা লাগিয়ে দিলে ভি এ মাইনাস ভিবি, এই যে বিভব প্রভেদটা সেটাকে ভি লেখা যায়, আর সেটা ইকুয়াল টু এই যে যতটা কারেন্ট যাচ্ছে আই ইনটু যে রোধটা রয়েছে আর সেটা লেখা যায়। তাহলে আই আর এর জায়গাটার মধ্যে আমরা ভি বসাতে পারি, তাহলে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু ভি প্লাস আই আর। তাহলে এইবার আমাকে বল টোটাল তড়িৎচালক বলটা ই, তার মধ্যে থেকে ভিটা কনভার্ট হচ্ছে বিভব প্রভেদে, তাহলে বাকিটা মানে ই মাইনাস ভি, আমরা ভিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কতটা কনভার্ট হলো না, না আই আর পরিমাণ হলো না। এই পুরো ইটা ভিতে কনভার্ট হচ্ছে না, পুরো তড়িৎচালক বলটা বিভব প্রভেদ হচ্ছে না, কতটা নষ্ট হচ্ছে, ই মাইনাস ভি আই আর পরিমাণ নষ্ট হচ্ছে, এই আই আরটাই হচ্ছে নষ্ট ভোল্ট। আশা করবো ক্লিয়ার। নেক্সট, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে সালফার ডাই অক্সাইড অক্সিজেনের মিশ্রণকে ধূলিমুক্ত করা হয় কেন? এটা অ্যাকচুয়ালি যদি ধূলিকণা মুক্ত না করা হয় না তাহলে যেটা হবে ওই অনুঘটকের কার্যকারিতাটা নষ্ট করে দেয়। এটা ওর মধ্যে যে অশুদ্ধিগুলো মিশে থাকে সেগুলো অনুঘটকের পৃষ্ঠতলের মধ্যে আটকে যায়, অনুঘটকের কার্যকারিতাটাকে নষ্ট করে দেয়। সেই কারণে অনুঘটকটাকে সিকিউর রাখার জন্য, সেফ রাখার জন্য, কার্যকর রাখার জন্য এটাকে ধূলিকণা মুক্ত করতে হয়। আরো অনেক ধরনের সমস্যা হয় কিন্তু মেন বিষয়টা এটাই, ঠিক আছে? এটা 1 নম্বরে দিয়েছে। নাইট্রোজেন চক্র, ভাই মনে পড়ছে? এটা বায়োলজির প্রশ্ন। বায়ুমণ্ডলের যে নাইট্রোজেনটাকে, আমি জাস্ট একটু তোদেরকে মনে করিয়ে দিই, নাইট্রোজেনটা বিদ্যুৎ ক্ষরণের সময় অক্সিজেনের সাথে যুক্ত হলো, নাইট্রিক অক্সাইড, যেটা তুই বারবার শুনিস নো, তাই না? হ্যাঁ, সেটা তৈরি করলো। এটা এবার বায়ুর অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে দুটো অ্যাসিড, একটা নাইট্রিক অ্যাসিড একটা নাইট্রাস অ্যাসিড। আশা করবো সব মনে পড়ছে। ইনঅর্গানিক কেমিস্ট্রির সমস্ত বিক্রিয়ার ভিডিওটা নিশ্চয়ই দেখেছি, সব বিক্রিয়া তো এমনি রেডি হয়ে গেছে। না দেখে থাকলে নিচে ওয়ান শটের ফোল্ডার আছে, পুরো লিঙ্ক দেওয়া আছে, পুরো প্লেলিস্ট দেওয়া আছে, ওখান থেকে গিয়ে পুরোটা তুই পেয়ে যাচ্ছিস, সব কটা ভিডিও। আর ব্যাচের মধ্যে পড়ে থাকলে তো সবই শিখে ফেলেছিস তুই এগুলো, প্লাস নোটসও পেয়ে গেছিস, পরপর সবকিছু প্র্যাকটিস করতে পারছিস। যদিও এইগুলো নোটস দরকার হয়নি, শুধু অ্যামোনিয়াটারই দরকার হয়েছে, আর বাকিগুলো সব ক্লাসের মধ্যে যা করিয়ে দেওয়া আছে হুবহু আসে। তোদেরকেও ইউটিউবের মধ্যে সব দিয়ে দিয়েছি, তোরা ওখান থেকে পড়ছিস, দেখতে পাচ্ছিস, ওগুলোই আসে। যা বিক্রিয়া শেখানো হয়েছে 99% প্রশ্ন তো বিক্রিয়া থেকেই আসে, সব শিখে গেছিস। আর এখন আর বিক্রিয়া মুখস্থ রাখতে হচ্ছে না, নিজে লিখতে পারছিস। দিস ইজ দ্য ম্যাজিক। এই ম্যাজিকটাই তোকে ভৌত বিজ্ঞানে করে দিয়েছি। এই যে এই সমস্ত যে জিনিসপত্রগুলো না তুই এখন হু করে দিচ্ছিস, ভৌত বিজ্ঞানের এই ম্যাজিকটার জন্যই অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাতে তুই এসেছিলি, এবং তুই বুঝতে পেরেছিস যারা 2-3 মাস থেকে, মানে ধর এই বিগত যে 2-3 মাস তুই যদি কনস্ট্যান্ট অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটাকে দেখতে থাকিস বা যদি দেখেছিস তাহলে তুই বুঝে গেছিস তোর মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। এবং আমি এটাও চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা সেকেন্ড সামেটিভের পর মাধ্যমিক অব্দি অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটার মধ্যে রেগুলার দেখতে থাকবে, যা দেবো তার মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের নাম্বার নিয়ে কোনো চাপ নেই। তুই শুধু ব্লাইন্ডলি ভরসা কর, টেস্ট আর মাধ্যমিক কাঁপিয়ে দেওয়ার দায়িত্ব আমার। 220 ভোল্ট 40 ওয়াট একটা বাতিকে 220 ভোল্ট মেন লাইনের মধ্যে লাগানো হয়েছে, বাতির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? ভাই এ আবার কি ধরনের প্রশ্ন? 220 ভোল্ট 40 ওয়াট আছে, তো তুই এখান থেকে রোধটা বার করে নে না। তুই তো জানিস পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়, তাহলে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি হবে। একদম শুধুমাত্র এদিক ওদিক করে দিলাম, বুঝতে পারছিস টেকনিকটা? এইখানটা জাস্ট একটা পিটাকে আর করলাম, এই পিটাকে এই যে দেখ টেকনিকটা দেখ, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়। আমি কি করলাম, আমি কোনাকুনি গুণ করবো, আর এখানে যাবে পি তলায় যাবে, ওই জন্য একটু মুছে মাছে আর উপরে গেল, পি তলায় গেল, হয়েছে। ভি স্কোয়ার কত আছে? 220 গুণ 220, তাহলে লিখলাম 220 গুণ 220। পি কত আছে বল? 40 আছে। এইবার 0 গেল, 2 গেল, এখানে 11 গেল, 2 দিয়ে এখানে গেল 110, হয়ে গেল 11 121 1210 হয়ে গেল, 1210 ওহম এখানে থেকে গেল। এইবার বাতির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত হবে? আচ্ছা বলতো, ভি ইকুয়াল টু আই আর হয়, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর হয়। তুই বল ভি এর ভ্যালু কত রয়েছে? তুই দেখতে পাচ্ছিস ভি এর ভ্যালু তোকে দিয়ে দিয়েছে, 220 ভোল্ট মেন্সের সাথে যুক্ত করা হয়েছে, তাহলে 220, নিচে 1210 হয়ে যাবে টোটাল রোধটা, তাহলে 1210। এইবার আমাকে একটুখানি বলতো ভাই, 0 গেল, 11 দিয়ে 2 হলো, 11 দিয়ে 11 হলো, তাহলে 2/11 এত অ্যাম্পিয়ার হচ্ছে। ঠিক আছে, চলো ডান। পয়েন্টে বার কর, ঠিক আছে, পয়েন্টে না বার করে এমনি রেখে দিল। কঠিনের 3টি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সবচেয়ে বড় কোনটা? ভাই সমীকরণটা মনে পড়ছে, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, পুরোটাকে কে ধরে নে না রে, তাহলে আলফা ইকুয়াল টু কে আসছে, বিটা ইকুয়াল টু 2k আসছে,
আর গামা ইকুয়াল টু 3k আসছে। আরে কে এর ভ্যালু যদি 10 হয় তাহলে আলফার ভ্যালু 10, বিটার ভ্যালু 10 গুণ 2 20, গামার ভ্যালু 10 গুণ 3 30, তাহলে সবচেয়ে বড় কে হয়ে গেল? গামা হয়ে গেল, কারণ যেটা আলফার ভ্যালু কে তার 3 গুণ হচ্ছে গামা। পরিষ্কার? তাহলে গামা সবচেয়ে বড়, তারপরে বিটা, তারপরে আলফা। হয়েছে, কমপ্লিট। অ্যালুমিনিয়ামের একটা ফ্লুরাইড আকরিকে উদাহরণ দাও। AlF3 3NF। এটার নাম আমি বলবো না, নামটা আমি যেন নিচে কমেন্ট সেকশনে ভরে ভরে পেয়ে যাই। ঠিক আছে, নেক্সট। নিউট্রাল তারের আন্তর্জাতিক বর্ণ। পরের প্রশ্ন, এমসিবির পুরো নাম ইংরেজিতে লিখবি কিন্তু মিনিয়েচার সার্কিট ব্রেকার। ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে এইসব। এইবার যারা যারা আমি জাস্ট একটুখানি বলে দিই, যারা অলরেডি ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে গেছিস তারা সমস্ত ক্লাস পাচ্ছিস, ওখান থেকে করতে পারছিস। ফার্স্ট আর সেকেন্ড সামেটিভের যে ক্লাসগুলো ছিল ফাউন্ডেশন ব্যাচের ক্লাস, সেগুলো পেয়েছিস। ওই অ্যাক্সেসটা দেওয়া হয়েছে যাতে সেকেন্ড সামেটিভটাকে হেল্প করতে পারি তোদেরকে। তোরা অ্যাকচুয়ালি ভর্তি হয়েছিস কিন্তু টেস্টার মাধ্যমিকের ব্যাচে, ধামাকা ব্যাচে, বাট তোদেরকে সেকেন্ড সামেটিভে হেল্প করার জন্য পুরো ফাউন্ডেশন ব্যাচের অ্যাক্সেসটা আমি দিয়ে রেখে দিয়েছি অগস্ট 31 পর্যন্ত। তোরা পুরোটা দেখতে পাচ্ছিস এই সেকেন্ড সামেটিভ ফেজটাতে। এবার যারা ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হয়েছিস তারা টেস্টার মাধ্যমিক কাঁপিয়ে দেওয়ার জন্য ভর্তি হয়েছিস। আমি বারবার করে বলেছি, অ্যাডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ যে একসাথে ফলো করে নেবে, ভৌত বিজ্ঞানে তার বাইরে একটা চিন্দি প্রশ্ন তার আসবে না। এবং শুধু প্রশ্ন আসাটার বিষয় না, তুই এমন করে শিখে যাবে রে, ফিজিক্যাল সায়েন্সের বেস এত স্ট্রং আমি তোকে করে দেবো, 11-12 এর ফিজিক্স কেমিস্ট্রি তুই জাস্ট কাঁপাতে থাকবি, বাকিদের থেকে অনেক আগে থাকবি তুই। এইটুকু চ্যালেঞ্জ আমি করলাম। আজকে সকালবেলা আমার কাছে একটা মেসেজ এসেছে, আমি ফাউন্ডেশন ব্যাচের গ্রুপের মধ্যে ওটাকে ফরওয়ার্ড করেছিলাম। এই বছরের মাধ্যমিকে যে সেকেন্ড হয়েছে, এতদিন পরে আমাকে জানালো কেন আমি জানি না। ও আমাদের ফাউন্ডেশন বলছি, ও আমাদের আগের বছরের ধামাকা ব্যাচের স্টুডেন্ট। আমাদের এই আগের বছরে যে ধামাকা ব্যাচটা হয়েছিল, ও সেই ধামাকা ব্যাচের মধ্যে পড়তো। ও আমাকে এতদিন পরে সেই বিষয়টা জানালো যে আমি সেকেন্ড হয়েছিলাম, তোমার ধামাকা ব্যাচে পড়তাম। জানাতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের এতদিন ধরে যে র্যাঙ্কগুলো আমরা দেখাতাম অ্যাডভেঞ্চার একাডেমি থেকে, এগুলো তার মধ্যে একটা নতুন অ্যাডিশন হলো। আমি তাকে নিয়ে একটা ভিডিও নিশ্চয়ই করব, অনেকটা দেরি হয়ে গেছে। আমি আগে সবাইকে নিয়ে ভিডিও করে দিয়েছিলাম, ওকে নিয়েও নিশ্চয়ই করব। তো এখানে শুধুমাত্র ভৌত বিজ্ঞানটা এত স্পেশালি করানো হচ্ছে তোদের জন্য। আমি চেষ্টা করছি এমন করে তোকে শিখিয়ে দেওয়া যাতে এর বাইরে তোরা কিচ্ছু না লাগে। আর সেই ভৌত বিজ্ঞান করার জন্য এমনও অনেক স্টুডেন্ট হয়তো আমাদের সাথে আছে যারা পরের বছরে র্যাঙ্ক করবে। হয় আমাকে তুই দেখছিস, তুই নিজেও এখন বুঝতে পারছিস না যে তুই র্যাঙ্ক করবি, কিন্তু কিছুদিন পরে তুই র্যাঙ্ক করবি। শুধু ভরসা রাখ, আর যা করাচ্ছি সেটাকে ফলো করতে থাক। ভৌত বিজ্ঞানে তোদেরকে 100-100 পাওয়ানোর দায়িত্ব আমার। আর ওই 100-100 ঝড়ে যে 60 পেতো সেও 80 পাবে, যে 70 পেতো সেও 90 পাবে, যে 75 পেতো সেও 95 পাবে। আর এই ঝড়ের মধ্যেই তুই তোর এক্সপেকটেশনের থেকে বেশি নাম্বার তুলে আনবি, গ্যারেন্টি দিচ্ছি আমি। এই জন্যই এত নাম্বার ওঠে। যারা যারা এখনো পর্যন্ত ধামাকা ব্যাচে ভর্তি হতে চাইছিস, আমি তাদেরকে দুটো কথা বলবো। ব্যাচের ব্যাপারে সব জানলে ঠিক আছে, যদি না জেনে থাকিস নিচে পিন কমেন্টের মধ্যে একটা প্রথমে ভিডিও করে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নে। তুই ধামাকা ব্যাচের ব্যাপারে সব জেনে যাবি, প্রত্যেকটা জিনিস জেনে যাবি। যদি তুই জেনে থাকিস অলরেডি, যদি ভর্তি হতে চাস, অনেক ছেলে মেয়ে ভর্তি হয়ে গেছে, যদি তুই এখন ভর্তি হতে চাস, দেখবি 799 ওয়ান টাইম ফিস আছে, এটা একবারই পে করতে হবে। তোর মাধ্যমিক অব্দি অ্যাক্সেস তো পুরো হয়ে যাবে। ঠিক আছে, এইবার এই ফিসটার ওপর 15 তারিখ 15 অগস্টে একটা 150 রুপিসের কুপন আসবে এবং এটা 649 হয়ে যাবে। তুই কিন্তু সেই দিনের জন্য পুরো 15ই অগস্ট জুড়ে এই 649 রুপিস পে করলে পুরো ধামাকা ব্যাচটা পেয়ে যাচ্ছিস। তারপরে টেস্টার মাধ্যমিকের গল্প কি করে শেষ করতে হয় ভৌত বিজ্ঞানে সেটা আমি দেখিয়ে দেবো। চ, তামা আর ম্যাঙ্গানিজের দুটি তারের দৈর্ঘ্য এবং রোধ সমান। আচ্ছা, কোন তারটি বেশি মোটা? আরে ভাই, ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে প্রশ্ন দিয়েছে রে। বল আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ হয়? একদম হয়। দাদা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে প্রশ্ন দিয়েছে, তাহলে এ ইকুয়াল টু লিখতে পারি রো ইন্টু এল ডিভাইডেড বাই আর। হ্যাঁ, কোনাকুনি গুণ করে লেখা যায়। দাদা তাহলে এখান থেকে একটা কথা বলো, আমি দেখতে পাচ্ছি তামা আর ম্যাঙ্গানিজের দুটি তার আছে, ম্যাঙ্গানিনের, তাদের দৈর্ঘ্য আর রোধ বলে দিয়েছে সমান। মানে দৈর্ঘ্য আর রোধটা কিন্তু আমার কাছে ধ্রুবক। দেখো তো, দৈর্ঘ্য আর রোধটা আমার কাছে ধ্রুবক। তার মানে যা হবে এই ক্ষেত্রফলের সঙ্গে এই রোধাঙ্কের হবে। তাহলে রোধাঙ্কের সাথে আমি দেখতে পাচ্ছি রোধাঙ্ক ওপরে, ক্ষেত্রফল ওপরে, তাহলে দুটোই ওপরে যখন সমানুপাতিক, কারণ এই এল আর আরটা ধ্রুবক আছে। মানে যার রোধাঙ্ক বেশি হবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে, মানে সে বেশি চওড়া হবে, সে বেশি মোটা হবে। এবার বলেই দিয়েছে ম্যাঙ্গানিনের রোধাঙ্ক তামা অপেক্ষা বেশি হয়,
তাহলে তুই বুঝতেই পারছিস যার রোধাঙ্ক বেশি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও বেশি। আশা করবো পরিষ্কার। নেক্সট, রূপর রোধাঙ্ক এত বলতে কি বোঝো? তোদের এই সমস্ত জিনিসগুলো শিখিয়ে দিয়েছি। আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এগুলো আর শেষ মুহূর্তে শেখানোর কিছু নেই। দেখবি আমি বলে দিয়েছিলাম মুখস্থ করার কোনো গল্পই নেই। রোধাঙ্কের সংজ্ঞা লেখার জন্য এইদিকে সবকটাকে নিয়ে যা, তাহলে আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। যেমনি করে তোদেরকে পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, এত বড় সংজ্ঞা পুরো বুঝিয়ে বুঝিয়ে শিখিয়ে দিয়েছি তুই কি করে লিখবি, রোধাঙ্কেরটা অমনি করে শিখিয়ে দিয়েছিলাম। যারা তাপের ওয়ান শট দেখিসনি, পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, তাপীয় রোধ, এগুলো মিস করছিস, নিচে দেখবি লিঙ্ক দেওয়া আছে ওয়ান শটের, গিয়ে দেখে নে যদি চ্যানেলে নতুন থাকিস। আর নতুন যদি না থাকিস, পুরোনো থাকিস, তাহলে তুই অলরেডি দেখে নিয়েছিস। প্রায় 50,000-এর কাছাকাছি ছেলে মেয়ে দেখেছে। চলো তড়িতের ভিডিওটা ব্যাচের প্রায় 80-90,000-এর কাছাকাছি, 1 লাখ ছাড়িয়ে যেতে পারে, আমি ঠিক জানি না এখনো। ধাতুবিদ্যার ভিডিওটা পর্যন্ত 40,000-এর কাছাকাছি ছেলে মেয়ে দেখে নিয়েছে। বিরাট বড় ব্যাপার, তোরা ভৌত বিজ্ঞান শিখে যাচ্ছিস, সেটাই অনেক বড় কথা। যখনই আমরা সংজ্ঞা লিখবো, আমরা এইটাকে আর এটাকে 1 করে দেবো, তাহলে ক্ষেত্রফলটাকে একক করলাম, দৈর্ঘ্যটাকে একক করলাম, হয়েছে। তার মানে রোধাঙ্কটা রোধের সাথে সমান হচ্ছে। এই জন্যই আমি তোদেরকে বারবার বলি, একক ঘনকের, একক ঘনক মানে যার দৈর্ঘ্য আর যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটোই এক। যেহেতু আমরা এখানে সিজিএস পদ্ধতি নিয়ে ডিল করছি, তাই আমি লিখবো 1 সেন্টিমিটার। কারণ আমি কি বলেছিলাম, যদি ভ্যালু দিয়ে দেয় তাহলে আমরা ভ্যালু দিয়ে লিখবো, যদি ভ্যালু না বলে দেয় তাহলে আমরা একক লিখবো। তাহলে যখনই ভ্যালু বলে দিয়েছে আমরাও ভ্যালু দিয়ে উত্তর দেবো। তাহলে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, যখনই তুই বলে দিচ্ছিস 1 সেন্টিমিটার বাহু, ঘনকের তো সব বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে তার আয়তনটা অটোমেটিক্যালি ওই প্রস্থচ্ছেদও এক হবে, বাহুর দৈর্ঘ্য এক হলে আয়তনটাও এক হবে, সবই এক হয়ে গেল। যখনই তুই বললি 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, 1 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটা রূপর তৈরি ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধ কত হচ্ছে বল? 1.66 10⁻⁻6 ওহম। এটাই তো ব্যাপার, এটাই তো তার রোধাঙ্ক। কারণ বিপরীত তলের এই যে দুটো মধ্যবর্তী যে তল আছে, তাদের মধ্যিখানের যে রোধটা আছে, সেই রোধটাই তো তার রোধাঙ্ক, যখন এই দুটো এক হচ্ছে। তাহলে ওই জন্যই বললাম দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধের মান হচ্ছে এইটা, আর রোধের মান এইটা কখন, কোন কন্ডিশনে? যখন বাহুর দৈর্ঘ্যটা 1 সেন্টিমিটার। আরে সেটাই তো তার রোধাঙ্কের মান। নেক্সট, চার্লসের সূত্র থেকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো, শিখিয়ে দিয়েছিলাম তাপের ওয়ান শটের মধ্যে। চার্লসের সূত্রটা কি বলে বল? ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু টি বাই 273, নিশ্চয়ই মনে পড়ছে। এবার যারা এগুলো পড়েইনি তারা কিন্তু এগুলো কিছু বুঝবে না ভাই। যারা অলরেডি পড়েছে, শেষ মুহূর্তে প্রিপারেশন হচ্ছে, যারা ধর পড়েই চ্যাপ্টার পড়েনি, দেখতে এসছে, কোয়েশ্চেন লিখছে, তারা কিন্তু কিছু বুঝবে না। তোরা গিয়ে ওয়ান শট দেখ, অথবা ব্যাচে থাকলে পুরো, আমি আশা করবো ব্যাচের থেকেও তুই পড়িস নি হবে না, কিন্তু যারা নতুন ধর আমাকে ব্যাচে ভর্তি হয়েছে, তুই আগে ব্যাচ থেকে আগে ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো কর, তারপরে এগুলো করবি। এবার এইটা হচ্ছে চার্লসের সূত্র। আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি বল? আমি বলেছিলাম বারবার করে, আয়তন প্রসারণ গুণাঙ্কের সময় গামা পি লিখবি। কেন? কারণ সেই সময় চাপটা ধ্রুবক থাকে। ইকুয়াল টু ভিটি মাইনাস V0, কেন জিরো ধরতে হয় মনে পড়ছে? সব শিখিয়ে দিয়েছিলাম, ডিভাইডেড বাই V0 ইন্টু টি। এইবার এখানেও ভিটি সমীকরণ আছে, এখান থেকেও ভিটি সমীকরণ বার কর। ভিটি মাইনাস V0 ইকুয়াল টু V0 ইন্টু গামা পি ইন্টু টি। তাহলে ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু গামা পি ইন্টু টি হয়েছে। এবার এই 1 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণ, দুটোকে তুলনা করে দে। দু জায়গাতে কি আছে বল? ভিটি। দু জায়গাতে কি আছে বল? V0। দু জায়গাতে কি আছে বল? প্লাস। দু জায়গাতে কি আছে বল? V0। এখানেও টি আছে, এখানেও টি আছে, এখানে 1/273 আছে, তার পরিবর্তে এখানটা একটা মাত্র রাশি আছে গামা পি। তার মানে গামা পির ভ্যালুটাই হচ্ছে 1/273, এবং এটার এককটাই তো পার ডিগ্রি সেন্টিগ্রেড, তুই জানিস। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ভ্যালু বেরিয়ে গেল ফ্রম চার্লসের সূত্র, জাস্ট কম্পেয়ার করে বেরিয়ে গেল। ওকে, নেক্সট আমাদের তাহলে দেখ এসএকিউ টাইপ অফ প্রশ্ন যেগুলো ছিল, যেগুলো 2 মার্কসের প্রশ্ন ছিল, সেগুলো সব ডান। এইবার দেখা যাক এলএকিউ টাইপ অফ প্রশ্ন কি কি দিয়ে দিয়েছে 3 মার্কসের প্রশ্ন। তোরা বলেছিলি দাদা চলো তড়িতের এমনি একটা ডায়াগ্রাম করো, ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, চল। কি বলে দিয়েছে রে? বলেছে নিচের চিত্রে বর্তনীর মোট তুল্য রোধটাও বার করতে হবে, আর প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটাও বার করতে হবে। আমরা দেখবি চলতড়িতের একটা বেসিক অঙ্কের ক্লাস ইউটিউবের মধ্যে দিয়েছিলাম, যেটা শিখলে, যেটা জানলে তুই অঙ্কগুলো করা শিখে যাবি। আর একটা অ্যাডভান্স অঙ্কের ক্লাস ব্যাচের মধ্যে করিয়েছি, যেখানে ওগুলো শিখে নেওয়ার পরে তুই অ্যাপ্রোচ করতে পারবি। রাসায়নিক গণনার পুরো পদ্ধতি তো ব্যাচের মধ্যে শিখিয়েছি। যারা ধামাকা ব্যাচে এখন ভর্তি হয়েছিস বা যারা আগের ফাউন্ডেশন ব্যাচে ছিলি তারা দেখতে পাচ্ছিস। ইউটিউবের মধ্যে একটা ওয়ান শট আমি দিয়ে দিয়েছি, যেটা তুই নিচের ওয়ান শট ফোল্ডার থেকে পাচ্ছিস। সেখানেও কিন্তু অঙ্ক ধরে ধরে শিখিয়ে দেওয়া আছে অনেকটাই।
ওটা করলেও তুই অনেকটা শিখে যাবি। যদি মোল না জানিস, 9-এর একটা মোল কনসেপ্টের ভিডিও দেওয়া আছে, সেটা করলেও হবে। আর এমনি শর্ট কোশ্চেন তো তোদেরকে এখানে অনেক করিয়েছি, রাসায়নিক গণনার বিগ ব্যাং 50-তেও অনেক করিয়েছি। তাপের ওয়ান শট দেওয়া, ধাতুবিদ্যার ওয়ান শট দেওয়া, চলতরিতের ওয়ান শট দেওয়া, সব চ্যাপ্টারই মোটামুটি দেখবি করানো। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার কিছুদিন আগে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়েছি, পকেট ধামাকা দিয়েছিলাম একটা মেন কনসেপ্টের উপর, একটা কুইক রিক্যাপ দেওয়া আছে আগের বছরে, সেটাও ওয়ান শট ফোল্ডারের মধ্যে দেওয়া আছে, সব দেওয়া আছে ভাই, দেখে নেবে ভালো করে। এবার দেখ এখান থেকে বুঝবো কি করে, এই যে ব্যাটারিটা রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানটায় 3 ভোল্ট দিয়ে দিয়েছে একটা, তার মানে এই পজিটিভ এন্ড থেকে এইভাবে তড়িৎ যাচ্ছে, আমি ধরে নিলাম কতটা তড়িৎ যাচ্ছে তো আমি জানি না এখনো, আমি একটুখানি আই ধরে নিলাম। এই তড়িৎটা প্রথমে গিয়ে এই 1 ওহম রোধটার মধ্যে দিয়ে গেল, এই 1 ওহম রোধের মধ্যে দিয়ে এতটাই তড়িৎ গেল যতটাই বর্তনীর মূল প্রবাহ মাত্রা, গিয়ে সেটা এখান থেকে দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, এই একটা পার্ট, এই একটা পার্ট। এবার তুই চিন্তা করে দেখ, এই যে দুখানা রোধ আছে এদের মধ্যে দিয়ে কি সেম তড়িৎ গেল? গেল না তো, কারণ এখান থেকে তো দুদিকে ডিভাইড হয়ে গেছে। বাট এই দুটো রোধের দুটো প্রান্ত দেখ একই, এই রোধটারও দেখ দুই প্রান্ত এইটা এইটা, এই রোধটারও দেখ দুই প্রান্ত এইটা এইটা, মানে দুটো প্রান্তের যে বিভব সেটা সেম, মানে বিভব প্রভেদ এই দুটো রোধের ক্ষেত্রে সমান, কিন্তু তাদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা সমান নয়। যদি দুটো প্রান্ত সেম হয়, যদি বিভব প্রভেদটা সেম হয়, তার মানে এরা দুজনে সমান্তরালেই রয়েছে। আর এই সমান্তরালে রয়েছে যখন তুল্য রোধটা বার কর, এই দুজনের তুল্য রোধ কত হবে বল? এই দুজনের তুল্য রোধ আমি একটু জাস্ট নিচে ক্যালকুলেট করি, তুইও দেখতে পাচ্ছিস আমিও দেখতে পাচ্ছি, আমি তোদেরকে শিখিয়েছিলাম সমান্তরাল সমবায় করলে ওপরে গুণ করবি, টেকনিক গুলো মনে রাখবি। ওপরে গুণ করলাম, নিচে যোগ করলাম, হয়ে গেল তাহলে 6 3 18 আর নিচে হয়ে গেল 9। এই সমান্তরাল সমবায়টার জন্য তুল্য রোধ হয়ে গেল 2 ওহম। বাইরে যেটা রয়েছে সেইটার সঙ্গে এইটা শ্রেণী সমবায় রয়েছে, তার মানে এই দুই আর এই 1, তাহলে টোটাল রোধ, বর্তনীটার টোটাল রোধ কত বেরিয়ে গেল? এই 1। কারণ এখানে যখন এইটার পুরোটা তুই যখন তুল্য রোধ বার করে নিলি, তার মানে এখানে দুটো নেই, এখানে কেবলমাত্র একটাই রয়ে গেছে, এবার মোট তুল্য রোধটা রয়ে গেছে, তুল্য রোধটা 2। এবার এই 1-এর মধ্যে দিয়ে যা যাবে এই তুল্য রোধের মধ্যে দিয়ে তাই যাবে, তার মানে ওই দুটো শ্রেণীতে রয়েছে। সমান্তরাল সলভ করলে যেটা চলে এলো সেটা শ্রেণীতেই চলে এলো বাইরেটার সাথে, তার মানে এটা 1 আছে, এটা 2 আছে, তাহলে টোটাল রোধ 1 + 2 3 ওহম হয়ে গেল। যদিও পাশাপাশি সমান চিহ্ন দিতে নি, জায়গার জন্য দিলাম। এইবার যখনই 3 ওহম হয়ে গেল, এবার তুই মূল প্রবাহ মাত্রাটা বার কর। মূল প্রবাহ মাত্রা আমি ধর বললাম আই, সেটা কত না, এখানটা আমি দেখতে পাচ্ছি ভি হচ্ছে তোর 3 ভোল্ট দিয়ে দিয়েছে, টোটাল রোধটা তো 3 ওহম বেরিয়ে গেছে, তাহলে ভি ইকুয়াল টু আই আর, ফর্মুলা আই ইকুয়াল টু ভি বাই আর, ভি এর ভ্যালু 3, আর এর ভ্যালু টোটাল বেরিয়েছে 3, তাহলে 3/3 1 অ্যাম্পিয়ার হয়ে গেল মোট কারেন্ট। এই মোট যতটা প্রবাহ মাত্রা এখান থেকে যাচ্ছে, টোটাল বর্তনীটার প্রবাহ মাত্রা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এইবার এই 1 অ্যাম্পিয়ারটা গিয়ে এই জায়গা থেকে দুটো পার্টে ডিভাইড হচ্ছে, একটা I1 আর একটা I2, তাই তো? আমাকে I1 আর I2 বার করতে হবে। একটা শর্টকাট টেকনিক শেখাই তোদেরকে, হ্যাঁ, এটা ফিজিক্সে যখন 11-12 ফিজিক্সে উঠবি শর্টকাটে প্রচুর লাগে, এগুলো 12-এ খুব শেখানো হয়, যখন এখনকার দিনে সব শর্টকাট টেকনিকই দেখানো হয়। তো আমরা কেমিস্ট্রিতেও দেখাই, ফিজিক্সে এমনি কিছু শর্টকাট আছে সেগুলো সব দেখাই। অনেকে জিজ্ঞাসা করছিল দাদা তোমার ফেভারিট সাবজেক্ট কি? অবশ্যই ফিজিক্স আর কেমিস্ট্রি। 10 লেভেল পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ দারুণ লাগতো, 11-12 ফিজিক্স আর কেমিস্ট্রি দারুণ লাগতো, সেই কারণেই আমি আজকে তোদেরকে এই সাবজেক্টগুলোই পড়াতে পারছি, তাই না? অবশ্যই সেটাই। আগের দিন একজন বোন জিজ্ঞাসা করেছিল, আই গেস। এবার একটুখানি মন দিয়ে দেখ, কেউ কেউ বলে দাদা তুমি অঙ্ক করাতে পারবে? কেন করাতে পারবো না ভাই, কেন করাতে পারবো না, কিন্তু আমি অত সময় কোথায়, আমি যেটা নিয়ে পড়েছি, আমার যেটার মধ্যে হোল্ড আছে আমি সেটাই না করাবো, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট টিচার কেন থাকে? কারণ যার যেটাতে সবচেয়ে বেশি হোল্ড আছে, আমার ফিজিক্যাল সায়েন্সে সবচেয়ে বেশি হোল্ড আছে, আমি ওটাই করাবো। আমি নিশ্চয়ই যতটা ফিজিক্যাল সায়েন্স করাতে পারবো ততটা অঙ্ক করাতে পারবো না, আবার অঙ্কের টিচার যতটা অঙ্ক করাতে পারবো না ততটা ফিজিক্যাল সায়েন্স করাতে পারবে না। প্রত্যেকের নিজস্ব একটা সাবজেক্টের হোল্ড থাকে, সেখানে আছে সব থেকে ভালো করাতে পারে, এটাই হচ্ছে বিষয়। কিন্তু সে পারে সবটা। এখন অঙ্কের টিচারকে যদি বলি আপনি ফিজিক্যাল সায়েন্স পারেন, নিশ্চয়ই পড়েছেন, নিশ্চয়ই পারবেন, কিন্তু পুরো একদম ট্র্যাডিশনাল ফিজিক্যাল সায়েন্সের টিচার যেমন করাবেন তেমন কি অঙ্কের টিচার করাতে পারবেন না? এইটা কিন্তু হতে পারে না, কারণ আমি এই সাবজেক্টটা নিয়ে পড়ে আছি, 7-8 বছর ধরে পড়ে আছি, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছু না। সবাই সবটাই পড়ে, তুইও সবটা পড়ছিস, কিন্তু তুই পড়াবি পড়ে একটাই। এইবার মন দিয়ে শোন, হলো এবার একটা টেকনিক শেখাচ্ছি, দেখ টেকনিকটা হচ্ছে এই যে I1টার মধ্যে দিয়ে, এই যে I1টা তুই দেখতে পাচ্ছিস, I1টা কত হবে,
এই 3 ওহমটার মধ্যে দিয়ে কত প্রবাহ মাত্রা যাবে সেটা বার করার টেকনিকটা দেখে নিন। I1 শর্ট ট্রিক, হ্যাঁ, I1 পুরো প্রবাহ মাত্রাটা লিখবো। পুরো প্রবাহ মাত্রাটা কত বল? 1 ইন্টু এই যে তুল্য রোধটা তুই পেয়েছিস না, আমি কার ক্ষেত্রে বলছি? সমান্তরালটার ক্ষেত্রে বলছি। সমান্তরাল ক্ষেত্রে তুল্য রোধ কত আছে বল? তুল্য রোধ আছে 2 ওহম। এই পুরো তুল্য রোধটা আমি ওপরে লিখবো। এবার কার মধ্যে দিয়ে বার করছি? প্রথমে 3 ওহমের মধ্যে দিয়ে বার করছি, তাহলে 3টাকে তলায় লিখে দেবো। প্রথমে লিখলাম মূল প্রবাহ মাত্রা, তারপরে লিখলাম ওপরে সমান্তরাল সমবায় যার মধ্যে দিয়ে ভাগ হচ্ছে, যার ক্ষেত্রে আমি বার করতে চাইছি সেই পুরোটা তুল্য রোধ। তুল্য রোধ আমি দেখতে পেয়েছি এখান থেকে করে 2 ওহম বেরিয়েছে, তাহলে 2টা ওপরে লিখলাম। এবার কার ক্ষেত্রে বার করছি? 3 ওহমের ক্ষেত্রে বার করছি, 3টাকে নিচে লিখলাম। অ্যান্সার হয়ে গেল 2/3 অ্যাম্পিয়ার। আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট I2 কত হবে বল? একই রকম ভাবে টোটাল প্রবাহ মাত্রা কত? 1। সমান্তরাল সমবায় করছিস তো, তাহলে তুল্য রোধটা লিখে দে 2। নিচে কি লিখবি? কার মধ্যে দিয়ে বার করছিস? I2টা কার মধ্যে দিয়েছিল? 6 ওহমের মধ্যে দিয়ে, যাই 6 হয়ে গেল। দেখ কাটাকুটি কর, 1/3, তাহলে 1/3 অ্যাম্পিয়ার। দাদা বুঝবো কি করে এটা ঠিক হয়েছে কিনা? আরে ভাই, এই দুটো একসাথে যখন যাবে, I1 আর I2 একসাথে গিয়ে তো এখান থেকে আবার I হয়েই বেরোবে। তার মানে এই দুটোকে যোগ করলে নিশ্চয়ই টোটাল প্রবাহ মাত্রা I পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। 2/3 আর 1/3 কে যোগ কর, 3/3, 1 বেরিয়ে গেল। তার মানে তুই ঠিকই করেছিস। এবার তুই এটাকে লং ভাবেও করতে পারিস, কোনো ব্যাপার না, কিন্তু এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, ঠিক আছে? লং ভাবে করার জন্য কি করতে হবে? এই দুদিকের ভি সমান, এইটারও ভি সমান, এটারও ভি সমান, তাহলে উপরেরটার ক্ষেত্রে আমি ধর বললাম রোধটা R1, নিচেরটার ক্ষেত্রে R2 ধরেছি। তার মানে আমি বলতে পারি উপরেরটার ক্ষেত্রে I1 R1, নিচেরটার ক্ষেত্রে I2 R2 এর সাথে সমান, কারণ দুজনেরই ভি সমান। তাহলে সেখান থেকে আমি I1 আর I2 এই যে বিষয়টা একটা অনুপাত বার করতে পারবো। তুই দেখ I1 ডিভাইডেড বাই I2 ইকুয়াল টু R2 কত দিয়ে দিয়েছে বল? 6, R1 কত দিয়ে দিয়েছে বল? 3, তাহলে হয়ে গেল 2। এইবার তুই আমাকে বল, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, নিশ্চয়ই শর্টকাটের পরে এটা দেখতে পাচ্ছিস খুব সহজে, I1 ইকুয়াল টু 2 গুণ I2, 2I2 লিখতেই পারি। এবার তুই আমাকে যদি একটুখানি মন দিয়ে শুনিস, তাহলে এতক্ষণে তুই বুঝে গেছিস I1 আর I2 যোগ করলে কত হচ্ছে? 1, বর্তনীর মোট প্রবাহ মাত্রা। এই I1 এর জায়গার মধ্যে কি বসাবো বল? 2I2 প্লাস I2 ইকুয়াল টু 1, তাহলে I2 3I2 হয়ে গেল 1। I2 এর ভ্যালুটা কত থাকছে বল? 1/3 অ্যাম্পিয়ার, যেটাই তো তোকে আমি বার করে দিয়েছিলাম। I2 হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার, I2 হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার। এবার একটা সমীকরণের মধ্যে বসিয়ে দে, I1 বেরিয়ে যাবে। বুঝলা? দুভাবেই করতে পারিস। নেক্সট, এটা নিজেরা করিস তো। এটা একটা অঙ্ক তোদেরকে আমি দিয়েছি নিজে করার জন্য, নিজে আমাকে করে বলিস। এই ধরনের অঙ্ক প্রচুর করিয়েছি এবং তোরা এবার আশা করবো পারবি। এই প্রশ্ন কি রয়েছে দেখ, পরিবর্তী প্রবাহ সমপ্রবাহের মধ্যে একটি পার্থক্য লেখো। ভাই এইসব প্রশ্ন তোর মনে হয় শেষ মুহূর্তে আর তোকে শেখানোর প্রয়োজন আছে? সেটা তুই একবার হয় পড়ে নিয়েছিস, জানিস, তাহলে বই থেকে একবার রিড করতে পারবি। এগুলো নিয়ে সময় নষ্ট করার লাভ নেই। তবে হ্যাঁ, প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, একবার করে দিয়ে রেখেছি, যেগুলো শেখানো শিখিয়ে দিয়েছি। আচ্ছা, এখানটা আমি না দুখানা অঙ্ক দিয়েছি, একটুখানি মন দিয়ে দেখে না অঙ্কগুলোকে। আমি জাস্ট একটু অঙ্কগুলোকে তোদেরকে বলে দিচ্ছি। পরমাণু নিউক্লিয়াস থেকে অঙ্ক। একটা লিথিয়ামের নিউক্লিয়াস আছে, তুই দেখতে পাচ্ছিস লিথিয়াম তোকে দিয়ে দিয়েছে, ওপরে 6 নিচে 3 হলো। তার মানে ভর সংখ্যাটা 6, নিউট্রন প্রোটনের মোট সংখ্যাটা হচ্ছে 6। আমরা দেখবো যে রেকর্ডিংটা প্রপার হচ্ছে কিনা। রেকর্ডিং প্রপার হচ্ছে একদম। নিউট্রন আর প্রোটনের মোট সংখ্যাটা 6, প্রোটন সংখ্যাটা 3 দিয়ে দিয়েছে। বলেছে সেটার ভর ত্রুটি নির্ণয় করতে হবে। তোকে মাস অফ প্রোটন দিয়ে দিয়েছে এত AMU, মাস অফ নিউট্রন দিয়ে দিয়েছে এত AMU, আবার পুরো নিউক্লিয়াসটার ভর দিয়ে দিয়েছে এত AMU। এমনি একটা প্রশ্ন কিন্তু মাধ্যমিকে এসেছিল, তাই আমি একটুখানি তোদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের সেটটা। দেখ, আমি তোদেরকে বলেছিলাম যদি প্রোটন সংখ্যা Z হয় এবং প্রত্যেকটা প্রোটনের ভর যদি তুই MP ধরিস, তাহলে টোটাল ভর কত হলো? ZMP। একটা প্রোটনের ভর MP, কতগুলো প্রোটন আছে? Z সানা, তাহলে মোট ভর কত হয়ে গেল? ZMP। এবার ভর সংখ্যা যদি A হয়, প্রোটন সংখ্যা যদি Z হয়, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিলে নিউট্রন সংখ্যা বেরিয়ে যায়। তাহলে এটা হচ্ছে নিউট্রনের সংখ্যা। প্রত্যেকটা নিউট্রনের ভর ধর Mn, তাহলে এত সংখ্যক নিউট্রনের মোট ভর A - ZMn। এই যে পুরো ভরটা হয়, আমি তোদেরকে শিখিয়েছিলাম, ব্যাচের মধ্যে করিয়েছিলাম, এখানে নিশ্চয়ই কোনো একটা ক্লাসের মধ্যে বলেছিলাম। বাপ হতা হয় কনসেপ্ট। নিউক্লিয়াস তৈরি করে কারা? এই নিউট্রন আর প্রোটন গুলো। তার মানে এরাই বাবা। আর বাপ হতা হয় মানে সব সময় বাবার ভরটা বেশি হবে। যারা তৈরি করছে, এটা যদি এই কনসেপ্টটা যদি তুই শিখিস, এইভাবে ব্যাচের মধ্যে করিয়েছিলাম,
বিভাজন, সংযোজন, ভর ত্রুটি সব ক্ষেত্রে একটা কনসেপ্টে গল্প শেষ হবে, বাপ বাপ কোথায়। যেটা দিয়ে তৈরি হচ্ছে, যে সৃষ্টিকর্তা তার ভর বেশি হবে। এই দুটো একসাথে মিলে তৈরি করছে, তাহলে এর ভরটা বেশি হবে। কার থেকে? নিউক্লিয়াসের থেকে। তাহলে এইটা মাইনাস নিউক্লিয়াসের ভর, এই পুরোটা আমি এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, মাইনাস নিউক্লিয়াসের ভর, এটাই ভর ত্রুটি। এইবার আমাকে তুই একটা কথা বল, প্রোটনের সংখ্যা অবশ্যই 3, নিচে 3 আছে। নিউট্রনের সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন, তাহলে 6 - 3 3 হয়ে গেল। এইবার দেখ ভর ত্রুটি কি বলে দিয়েছে, আমি তোদেরকে কি শেখালাম, ZMP প্লাস A - ZMN, এই পুরোটা থেকে নিউক্লিয়াসের মোট ভর এমটাকে বাদ দিতে হবে। জেড মানে প্রোটনের সংখ্যা 3, দেখ প্রোটনের সংখ্যা 3, প্রত্যেকটা প্রোটনের ভর এমপি দিয়ে দিচ্ছে, ওই জন্য 3MP, প্লাস নিউট্রনের সংখ্যা কত বল, 3, তাহলে এই যে A - Z এর সংখ্যা 3, নিউট্রনের ভর কত, MN দিয়ে দিয়েছে, মাইনাস নিউক্লিয়াসের মোট ভর হয়েছে। এবার প্রত্যেকটার ভ্যালু জাস্ট তুলে বসিয়ে দিয়েছে, অ্যান্সার হয়ে গেছে ভর ত্রুটি কমপ্লিট। এইটা একই রকম, নিউক্লিয়াস ছিল, প্রোটন সংখ্যা আছে, নিউট্রন সংখ্যা বার করেছে ভর সংখ্যা থেকে বিয়োগ করে, ভর ত্রুটি এই যে ZMP A - ZMN মাইনাস টোটাল নিউক্লিয়াসের ভর, পুরোটা থেকে ভর ত্রুটি বেরিয়ে গেল। এইবার তুই জানিস এখান থেকে যদি আমাকে বলে বন্ধন শক্তি বার করতে, তাহলে ভর ত্রুটি এই যে এত AMU আমার বেরোচ্ছে, আমি তোদেরকে শিখিয়েছিলাম যে এত AMU ভর থেকে কি করে তোকে শক্তি MeV তে কনভার্ট করতে হয়, 931.5, এখানে নিশ্চয়ই কিছু একটা বলে দিয়েছে, সেই জন্য কনভার্সনটার সময় 931 দিয়ে গুণ করেছে। মোদ্দা কথা এখান থেকে তোকে বার করে দিয়েছে, যদিও এত জটিল ক্যালকুলেশন দেবে না পরীক্ষাতে, জাস্ট একটু শিখিয়ে রাখছে। যখনই এটা তোকে শক্তিটার পরিমাণ বার করে দিল, এই যে শক্তির পরিমাণটা এবার তোকে বলে দিয়েছে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির মানটা বার করো। এই যে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি মানে মানে এটা হচ্ছে টোটাল বন্ধন শক্তি, আর নিউক্লিয়ন মানে কি, নিউট্রন প্রোটনের মোট সংখ্যা। তাহলে এই পুরো বন্ধন শক্তিটা ডিভাইডেড বাই নিউট্রন প্রোটনের মোট সংখ্যা A, তাহলে এটাই বেরিয়ে গেল নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। হয়েছে? নিউট্রন প্রোটনের মোট সংখ্যা দেখ তোকে দিয়ে দিয়েছিল এটা, এই দেখ ভর সংখ্যাটা দিয়ে দিয়েছিল, দেখছিস? চলো, আশা করবো ক্লিয়ার। 1 গ্রাম রেডিয়াম এবং 1 গ্রাম রেডিয়াম ক্লোরাইডের মধ্যে কার তেজস্ক্রিয়তা বেশি? আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থটা কি? রেডিয়াম। রেডিয়াম যেখানে বেশি সেখানে তেজস্ক্রিয়তা বেশি। 1 গ্রাম রেডিয়ামে পুরোটাই রেডিয়াম, কিন্তু পুরো 1 গ্রাম রেডিয়াম ক্লোরাইডটার মধ্যে কি সম্পূর্ণ 1 গ্রামটা রেডিয়াম আছে? না, রেডিয়ামের সাথে ক্লোরিন মিশে 1 গ্রাম তৈরি হয়েছে। তাহলে এখানে রেডিয়ামের পরিমাণটা 1 গ্রামের থেকে কম আছে, তাহলে তেজস্ক্রিয়তাটা কার বেশি হবে? যেখানে পিওর 1 গ্রাম রেডিয়াম আছে। হয়েছে? যদি প্রশ্নটা করতে 1 গ্রাম রেডিয়াম ও 1 গ্রাম রেডিয়াম দ্বারা প্রস্তুত রেডিয়াম ক্লোরাইড, তখন কিন্তু সমান হতো। 20 বেকারিয়ালের সম্পর্ক এখন তোরা পারবি, ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা এখন এগুলো তোরা জলের মতো করে পড়ে নিতে পেরেছিস। শেরার ডাইজেশনের বিষয়টা হচ্ছে, দেখবি তোরা গ্যালভানাইজেশন পড়েছিস না, লোহার উপরে জিঙ্কের প্রলেপ টাইপ অফ কিছু, অমনি ছড়া সব নিশ্চয় পড়ে নিয়েছিস তোরা, অ্যামালগাম পড়ে নিয়েছিস, পারদের ব্যাপারটা, পারদ সংকট তৈরি করার বিষয়টা, ধাতু বিদ্যার মধ্যে সব এগুলো শিখিয়েছিলাম। শেরার ডাইজেশন হচ্ছে, ধর লোহার কোনো ছোট ছোট পদার্থ আছে, ছোট ছোট যে স্ক্রুপগুলো আছে, সেগুলোকে যদি আমি মরচে পড়ার হাত থেকে বাঁচাতে চাই, তখন একটা মিশ্রণ আছে জিঙ্কের সাথে জিঙ্ক অক্সাইড, এই মিশ্রণটা একটা ধুলি টাইপের হয়, জিঙ্ক ধুলো টাইপের হয়, ওটার মধ্যে পুরোটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করলে ওর উপরে লেয়ার পড়ে গেল, এবার ওই লেয়ারটাকে ভালো করে চুল্লিতে হিট করতে হবে। যখনই হিট করবি দেখতে পাবি ওই যে পাউডারটার উপরে লেগেছিল জিঙ্ক আর জিঙ্ক অক্সাইডের মিশ্রণের, ওই পাউডারটা ওর মধ্যে আস্তে 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 সেটে গেছে যখনই চুল্লিতে হিট করা হয়েছে। ওই একটা যে জিঙ্ক আর জিঙ্ক অক্সাইডের টোটাল যেটা জিঙ্ক ধুলির একটা প্রলেপ পড়ে গেল, এই পদ্ধতিটাকে বলা হয় শেরার ডাইজেশন, এবং এইভাবেই সেই ছোট ছোট লোহার পদার্থগুলোকে মরচে পড়ার হাত থেকে বাঁচানো যায়। তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা, বিটা রশ্মি ইলেকট্রন কণা স্রোত হলেও কি করে পরমাণু কেন্দ্রক থেকে নির্গত হয়, সেগুলো সব তোদেরকে আমি করিয়েছি তোদের সুবিধার জন্য। এটা অনেকে আমাকে বলেছিলি, দাদা এটা লেখাটা আমি বুঝতে পারছি না, লেখাটা দাও। আমি তোদের কমেন্ট গুলো পড়ি, তোরা যেগুলো যেগুলো চাস মোটামুটি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা, আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠিয়েছিল অনেকে। আর বিটা রশ্মি এই যে প্রশ্নটা আছে, আমি পুরো লেখাটা দেখ তোদেরকে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোরা এখান থেকে লেখাটা স্ক্রিনশট নিতে পারছিস, এখান থেকে দেখে নিতে পারছিস। আমি একটু জাস্ট দেখিয়ে দিই, এই দেখে নিতে পারছিস, তারপর এখান থেকে তোরা পড়তে পারছিস। হয়েছে? এটা প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ, এটা 3 নম্বর পেজ, আর এটাই হচ্ছে ওই বিটা কণার উত্তরটা। হয়েছে? দেখে নিয়েছিস, স্ক্রিনশট নিয়ে নিয়েছিস। চলো, মরচে পড়া শর্ত, মরচে পড়া জারণ বিজারণ বিক্রিয়া, এগুলো আর তোদেরকে করাতে হবে না, কিন্তু প্রশ্নগুলো দিয়ে রাখছি যাতে তোরা পড়তে পারিস। এইটা একটা প্রশ্ন আছে, কি বলেছে, একটি ধাতু আছে এম। আচ্ছা,
অক্সিজেনের সাথে বিক্রিয়া ধাতব অক্সাইড MO দেয়, মানে ধাতুর যোজ্যতা 2 ছিল। কেন? কারণ যদি ধাতুর যোজ্যতা যদি 2 না হতো, ধর আমি বললাম জিঙ্ক আছে, যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা 2, এই জন্যই ক্রস হলে জিঙ্ক অক্সাইড ZnO হয়, কোনো দিকেই কোনো সংখ্যা বসে না। এখানেও দেখতে পাচ্ছিস তুই MO আছে, তার মানে ধাতুর যোজ্যতা নিশ্চয়ই 2 ছিল। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো ধরতে হয়। বলেছে অক্সাইডটি আর্দ্র বায়ু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় একটা ক্ষারকীয় কার্বনের যৌগ দেয়। দেখ আমার মনে হচ্ছে জিঙ্ক কি হবে, কারণ কপারের ক্ষেত্রে হতে পারে, দেখ হতে পারে না এমনটা না, কপারেরও কিউপ্রিক অক্সাইড হয় CuO, এটাও MO। যাই হোক, এখনো কপার আর জিঙ্কের মধ্যে একটু পার্থক্য রয়েছে, মানে একটু কনফিউশন রয়েছে, কারণ দুটোই কিন্তু কার্বনেট পদক্ষেপ দিয়ে ক্ষয় করায়, ঠিক আছে। বলেছে ধাতুটি, আচ্ছা M ধাতুটি লোহায় মরচে পড়া প্রতিরোধ করে, নে গল্প শেষ। অবশ্যই জিঙ্ক হবে। জিঙ্ক ছাড়া আর কেউ কপার ফপার তো কিচ্ছু করতে পারে না। কপার কি পারবে লোহার মরচে দূর করতে? কোনোদিনও পারবে না, কপার তো নিচে থাকে লোহার। জিঙ্ক একমাত্র পারতে পারে। ওই জিঙ্কেরই ক্ষয় তোরা পড়েছিস, এবং তোরা প্রত্যেকে জানিস যে এই যে কার্বনেটটার কথা বলছে সেটা কিন্তু ZnCO3 ZnOH এর হোল টুয়াইস। এর কালারটা কি হবে রে, নিচে কমেন্ট কর। এখানে একটা প্রশ্ন দিয়েছে খনিজ মল এবং ধাতু মলের মধ্যে পার্থক্য লেখো। দেখ খনিজ মল মানে কি, আকরিক যে জিনিসটা তোরা নিয়েছিস, আকরিকের মধ্যে মূল ধাতব উপাদান বাদ দিয়েও কিছু নোংরা থাকে, কিছু অশুদ্ধি থাকে, ওই অশুদ্ধিগুলোকে কিন্তু আমরা বলে থাকি খনিজ মল। এবার বিষয়টা হচ্ছে এই খনিজ মলগুলোকে তো দূর করতে হবে, সেই জন্য তোদেরকে দেখবি আমি এটা শিখিয়েছিলাম, খনিজ মলের সাথে একটা পদার্থ যোগ করতে হয় যেটাকে বলে বিগালোক। বিগালোক আর খনিজ মল একসাথে যুক্ত হয়ে তৈরি করে ধাতু মল। এইবার তোদেরকে আমি এই কথাটাও বলেছিলাম, যদি খনিজ মলটা অ্যাসিডিক হয় তাহলে বিগালোকটাকে বেসিক নিতে হয়, অ্যাসিড বেস যুক্ত হয়ে সল্ট তৈরি করে। যদি ধাতু মলটা তৈরি করতে চাই তখন অ্যাসিড আর বেসেরই রিয়াকশন করতে হয়, তার মানে ধাতু মলটা অবভিয়াসলি সবসময় সল্ট হবে। আজকে যদি খনিজ মলটা বেসিক হতো তাহলে বিগালোকটা আমরা অ্যাসিডিক নিতাম, আবারও অ্যাসিড বেস যুক্ত হয়ে সল্ট তৈরি করতো। তার মানে খনিজ মল ধাতু মলের পার্থক্য, খনিজ মল অ্যাসিডিক আর বেসিক দুটোই হতে পারে, কিন্তু ধাতু মল অবভিয়াসলি একটা লবণ হবে। আশা করছি পরিষ্কার। তোদের এই পরীক্ষার জন্য 11, 12, 10 সব একসাথে করছি, ব্যাচের ক্লাস, ইউটিউবের ক্লাস সারাটা দিন ধরে করে যাচ্ছি। তার মধ্যে তো ধর ব্যাচের যারা পড়ে বা যারা ইউটিউব থেকে পড়ছি তাদের কমেন্ট চেক করা, তাদের মেসেজ চেক করা, এই কল কিছু কিছু ধরা, সমস্ত কিছু। আর এই যে স্লাইড গুলো তৈরি করা, কোয়েশ্চেন গুলোকে খুঁজে 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 প্রপারলি সেট করা, আমি যা হোক করে করি না, প্রচুর এফার্ট দিয়ে খুঁজে 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 বার করি, সেট তৈরি করি। কোয়েশ্চেন যাতে রিপিট না হয়ে যায় সেই বিষয়টাকেও দেখতে হয়, যাতে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন প্র্যাকটিস করানো যায়। পুরো আমি মানে এক্সস্ট হয়ে গেছি কয়েকটা দিনে, সেটা তোরা আমাকে দেখে বুঝতে পারছিস। যাই হোক, তোদের পরীক্ষা সামনে, আমি আশা করব খুব হেল্প হচ্ছে তোদের এগুলো দেখে, পড়ে তোরা আশা করছি পারছিস। এইটুকু ভরসা রাখ, এই যে সেকেন্ড সামেটিভটা হবে সেটা তুই কাঁপিয়ে আসবি। আর আমি তোকে এইটুকু বলে যাচ্ছি, সেকেন্ড সামেটিভের পরে যে টেস্টার মাধ্যমিকের প্রিপারেশন তুই দেখবি, সেটা অ্যাডভেঞ্চার একাডেমির ইতিহাসে সব থেকে বড় ঝড়। এত ভয়ঙ্কর টেস্টার মাধ্যমিকের প্রিপারেশন অ্যাডভেঞ্চার একাডেমিতে আগে আমি কোনোদিন করাইনি। আগের ওই প্রিপারেশনে যদি র্যাঙ্ক বেরোতে পারে, যদি 100 বন্যা বয়ে যেতে পারে, তাহলে এই বছরে কি হবে? আমি তোকে বলেছিলাম 26-এ যা রেজাল্ট হয়েছে সেটা দেখে তুই ওয়া ওয়া করছিস, 27-এ তার থেকে বেশি রেজাল্ট হবে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা। আর অগাস্টের 10 থেকে 15-র মধ্যে টেস্ট আর মাধ্যমিকের গেম প্ল্যানের ভিডিও আসছে। টাটা।